আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তিনি আরও বলেন, ক্ষমতা জনতার হাতে। জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, যারা গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করছে জনগণই তাদের রুখে দেবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পুরো জাতি এখন নির্বাচন ও গণতন্ত্রের জন্য অপেক্ষমান উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করার আহ্বান জানান তিনি। আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন সালাউদ্দিন আহমেদ। পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। রাজধানীর পলাশীর মোড়ে জন্মাষ্টমীর র্যালি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলবে। আর জন্মাষ্টমীর র্যালি উদ্বোধন করে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। এরপর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে নগরীর সকল বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। র্যালিতে দেখা মেলে দেবকী, যশোথা মা, রাধা আর তার সকল বয়সী অবতারের। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। ডাকসুর প্যানেল ও ইশতেহার প্রণয়নে ব্যস্ত সময় পার করছে ছাত্র সংগঠনগুলো। জোট গঠন সহ পূর্ণাঙ্গ প্যানেলে কারা থাকছে তার হিসেব নিকেশ করছেন নেতারা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও শঙ্কায় ছাত্রদল। যদিও শুরু থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। এরই মধ্যে ডাকসুতে প্যানেল ও প্রার্থী নিয়ে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর। ডাকসু নির্বাচনের দিনক্ষণ এগোনোর সঙ্গে সঙ্গে সবার নজর এখন ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও প্রার্থী বাছাইয়ে। জোট গঠন ও যোগ্য প্রার্থী নির্ধারণে সংগঠনগুলোর মধ্যেও চলছে বিস্তর আলোচনা। ডাকসু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি সকল অংশীজনদের যেন এখানে তাদের নির্বাচনী প্রচারণা এবং সিকিউরিটি এই বিষয়গুলো এনশিওর করা হয়। তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। শুধুমাত্র বামপন্থী বিভিন্ন সংগঠনের যারা কর্মী নেতা তারা নয়, তাদের বাইরেও যারা এতদিন ধরে বিভিন্ন রকম গণতান্ত্রিক লড়াইয়ে প্রকাশ্য লড়াই করেছেন, সেই প্রকাশ্য লড়াইকারীদেরকে সম্পৃক্ত করে আমরা একটা প্যানেল তৈরি করব। গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের ফ্যাসিলিটিস দরকার শিক্ষার্থীদের, এটাকে কেন্দ্র করে আমরা ইস্তেহার ঘোষণা করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদলের নেতারা। গণতন্ত্রের মূল স্তম্ভ হলো নির্বাচন প্রক্রিয়া। সেই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো বিশ্বাস করে না। কিন্তু নির্বাচনের পরিবেশ অবশ্যই সকল অংশীজনের জন্য ফলপ্রসূ হতে হবে এবং সকল অংশীজনের নির্বাচনী পরিবেশে অংশগ্রহণ করার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে জানায় চিফ রিটার্নিং কর্মকর্তা। যাদের বিরুদ্ধে থানায় মামলা আছে, শাহবাগ থানায়, ছাত্র ছাত্রী সহ কোনো একটা পক্ষের বিশাল একটা অভিযোগ আছে, অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদের নিশ্চয়তারা প্রমাণ পেয়েছে, ওই প্রমাণ ভিত্তিতে তাদেরকে সাময়িক ভোটার তালিকা থেকে বিরত রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে ভোটার তালিকা যে সে বিরত, তাহলে সে ক্যান্ডিডেট হতে পারে না, সে ভোটে দিতে পারবে না। মনোনয়নপত্র বিতরণের 4 দিনে ডাকসুতে ভিপি পদে 10 জন সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 43 জন প্রার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষেরা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা যে বৈষম্য বৃদ্ধির দাবিতে রাজপথে নেমেছিলাম, সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। মুন্সিগঞ্জে 40 একর জমির ওপর ভ্যাকসিন প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর প্ল্যান্টে সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অ্যান্টিভেনম উৎপাদন হবে বলেও জানান তিনি। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চিত্রকোট ইউনিয়নে গোয়ালখালী এলাকায় বিসিকের অধিগ্রহণকৃত 40 একর জমির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতে সরকারের অনেক সাফল্য আছে বলেও দাবি করেন স্বাস্থ্য উপদেষ্টা। গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর না পাওয়া গেলেও সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পায়নি। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 25,710 জন। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 104 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, 32 জন। দেশে জ্বালানি তেল সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই উদ্যোগের ফলে সময় সহ শত শত কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরা ছিলেন এনামুল হক। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন মাত্রা দিতেই উদ্বোধন করা হয়েছে পাইপলাইন প্রকল্প।
শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে এর উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রকল্প সংশ্লিষ্টরা জানায় 2018 সালে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের পাইপলাইনের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরের মার্চে পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড পাইপলাইন স্থাপনের কাজ শেষ করেছে, যাতে ব্যয় হয়েছে প্রায় 4000 কোটি টাকা। এই পাইপলাইন 6 জেলার 15টি উপজেলা এবং 20টি নদীর নিচ দিয়ে স্থাপন করা হয়েছে, যা নিরাপদ রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে প্রথমত ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় আছে পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এই প্রকল্প বাস্তবায়ন আরও কম সময়ে হলে ব্যয় সাশ্রয় হতে পারত বলে জানান জ্বালানি উপদেষ্টা। সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। পাইপলাইন স্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা নারায়ণগঞ্জে বছরে 15 লাখ টন ডিজেল পাঠানো যাবে। পরবর্তীতে আশুগঞ্জ, বাঘাবাড়িতে নেওয়া যাবে আরও 6 লাখ টন। এই লাইনে 50 লাখ লিটার তেল পৌঁছাতে সময় লাগবে মাত্র 12 ঘন্টা, যা আগে লাগতো 48 ঘন্টা। ফলে বছরে সাশ্রয় হবে 326 কোটি টাকা। NTV নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।